নমস্কার সবাইকে। গল্প আর গপ্পর আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পরিবেশনা হেমেন্দ্র কুমার রায়ের ভুতুড়ে গল্প পোড়া মন্দিরের আতঙ্ক। এই গল্পে তিন বন্ধু অজয়, শ্যামল আর রতন তাদের আরেক বন্ধু বিপিনের গ্রামের বাড়ি ঘুরতে এসে এক অদ্ভুত অভিজ্ঞতা সঞ্চয় করে, আর তাই নিয়েই আজকের এই পর্ব। চলুন শুনে নেওয়া যাক পোড়ো মন্দিরের আতঙ্ক। কলকাতা থেকে বিপিনের কলেজে তিনজন সহপাঠী বন্ধু এসেছিল তার গ্রামে বেড়াতে। তাদের নিয়ে বিপিন সেদিন বিকেলে গিয়েছিল গ্রাম ছাড়িয়ে মাইল দেড়েক দূরে ময়ূরাক্ষী নদীর তীরে। ওখানকার ময়ূরাক্ষীর দুই তীরের শোভা বড়ই নয়নমুগ্ধকর। ভেবেছিল সন্ধ্যার কোল অবধি নদীর ধারে বসে গল্পগুজব করে তারপর বাড়ি ফিরবে তারা। অন্ধকারে মাঠের মধ্যে আসতে পথে সাপখোপের সম্মুখীন হতে পারে এই ভয়ে বাবার 5 সেলের টর্চটাও সঙ্গে এনেছিল বিপিন। গরমকাল, 6:30তেও তখন অনেক বেলা, প্রায় 6:30 হবে তখন। তারা চারজনে কবিগুরুর একটা গান নিয়ে আলোচনা করছিল। আলোচনাটিতে তারা এতই মশগুল ছিল যে পশ্চিম দিক থেকে কালো মেঘ উঠে কখন যে প্রায় অর্ধেকটা আকাশ ঢেকে ফেলেছে তারা সেটা খেয়ালই করেনি। হঠাৎ ঝড় উঠতেই তাদের খেয়াল হলো। তখন তারা ধড়মড় করে উঠে পড়ে একরকম প্রায় ছুটতে ছুটতে বাড়ির পথে হাঁটা দিল। বিপিন জানে এই 1.5 মাইল পথের মধ্যে কোনো ঘরবাড়ি নেই, অর্থাৎ বৃষ্টির হাত থেকে শরীর বাঁচাবার মতো কোনো আশ্রয় নেই। বরাত মন্দ 5-7 মিনিটের মধ্যে দৈত্যের মতো কালো মেঘটা প্রায় সারা আকাশ ছেয়ে ফেলল, আর মুষলধারে বৃষ্টি নামল। আর সেই সঙ্গে ঝড়ের সে কি বেগ! প্রাণপণে ছুটতে লাগলো তারা চারজন। ছুটতে ছুটতে বিপিনের হঠাৎ খেয়াল হলো যে আর একটু এগোলেই তো তাদের ডান পাশে পড়বে একটি পোড়ো কালী মন্দির। সেখানে গিয়ে উঠলে ঝড় বৃষ্টির হাত থেকে তো বাঁচা যাবে, কিন্তু সন্ধ্যার পর ওই মন্দিরের ধারে কাছে কেউ ঘেঁষে না। বিপিনেরও মন চাইছিল না ওদিকটায় যাওয়ার। গায়ের অন্য সকলের মতো ওই মন্দিরের প্রতি তারও যে মনে একটা ভয় আছে। অবশ্য ভয়ের কোনো কারণ আজ পর্যন্ত কিন্তু ঘটেনি কারোর ক্ষেত্রে, ভয়টা কেবল সংস্কার বশে। তবু সে যদি একা থাকতো তাহলে হয়তো একা থাকার জন্যই মন্দিরে যেতে ভয় পেত। তারা একসাথে রয়েছে 4 জন, সঙ্গে 5 সেলের টর্চ। অযথা ভয় পাওয়ার কোনো কথাই নয়। তাই মনে সাহস পেয়ে বন্ধুদের নিয়ে ভিজে গোবর হয়ে ওই পোড়া মন্দিরটার চাতালে গিয়েই উঠল তারা। বেশ বড় সড়ো মন্দির। মন্দিরের দুপাশে ও পিছনে আরও 4 ঘর আছে। এই মন্দির ছিল একজন তান্ত্রিকের। ঘরগুলির মধ্যে একটাতে নাকি মায়ের ভোগও রান্না করা হতো, আর অন্যগুলিতে চেলা চামুণ্ডাদের দিয়ে তান্ত্রিক বসবাস করত। মন্দিরের ঘরগুলোর কিছু কিছু অংশ এখন ভেঙে পড়েছে। দেওয়ালের ছাদে গাছপালাও গজিয়েছে। মন্দির প্রাঙ্গণ লতা গুল্মের ঝোপে ঝাড়ে আবৃত। এমন মুষলধারে বৃষ্টি না নামলে তারা যে কখনোই সেই পুরো মন্দিরে আশ্রয় নিতে যেত না। এখন মাত্র সন্ধ্যা রাত, কিন্তু জায়গাটার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন এখন মাঝরাত। তাদের মধ্যেই একজন বন্ধু শ্যামল বলে উঠল, আচ্ছা, জায়গাটাই আমাদের নিয়ে এলি বটে, সাপে খোপে কামড়াবে না তো? বিপিন টর্চটা জেলে চারিদিক দেখে নিয়ে বলল, দেখে তো সেরকমই মনে হচ্ছে। কি করব ভাই, যা বৃষ্টি নামলো, বাড়ি যে এখনো অনেক দূরে। এই বৃষ্টিতে এতখানি রাস্তা ভিজলে সবাইকে জ্বরে পড়তে হবে। আরেক বন্ধু রতনও বলল, সে কথা সত্যি? কি মন্দির ছিল রে এটা? দেখে তো মনে হচ্ছে এককালে খুব জাঁকজমকের সাথে পূজা আর্চা হতো এখানে। বিপিনের মুখের সেই মন্দিরের বর্ণনাটি ছিল ঠিক এই রকম। মারাত্মক রকমের জাঁকজমক সহকারেই এখানে কালী প্রতিমার পুজো হতে শুনেছিল সে। সেই জাঁকজমক এতই মারাত্মক ছিল যে কোনো লোক পুজো দেখা তো দূরের কথা, কোনোদিন প্রতিমা দেখতেও এখানে আসতো না।
বিপিনের এই কথা শুনে শ্যামল, রতন ও অজয় সবিস্ময়ে জিজ্ঞাসু নেত্রে বিপিনের দিকে তাকালো। মন্দিরের ইতিহাস অনেক পুরনো। তার ঠাকুরদার বয়স যখন 24-25, সেই সময় এই মন্দিরে কালী সাধনা করত এক তান্ত্রিক কাপালিক। সে শুনেছে সেই কাপালিকের চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ মানুষ তার ধারে কাছে যেত না। 7-8 জন চেলা ছিল তার, তাদের চেহারাও ছিল ভয়ঙ্কর। ওখানে একটা বেদি দেখা যায়, সেই বেদির উপরেই থাকতো কালী মূর্তিটি। তখন কেউই জানতো না ওই মূর্তিটার নকল কি আসল। অর্থাৎ নিচেকার একটা গোপন কক্ষে মন্দিরের পেছন দিকে একখানা ঘর আছে। সেই ঘরের মেঝের মধ্যে দিয়েই নিচেকার ঘরে যাওয়ার সিঁড়িও আছে। এই ব্যাপারটা আকস্মিকভাবে টের পেয়ে যায় তাদেরই গায়ের একদল ছেলে। দলে তারা 6 জন ছিল। সেদিন তারা গিয়েছিল পাশের গায়ে এক বৌভাতের নেমন্তন্ন খেতে। খেয়ে দিয়ে যখন তারা ফিরছিল, রাত তখন 11টা। আজ বিপিনকে যে কারণে মন্দিরে ঢুকতে হলো, সেদিনও তারা ঠিক একই কারণে মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আজকের মতো সেদিন রাতেও এমনই মুষলধারে বৃষ্টি নেমেছিল। তারা এই মন্দির চাতালে উঠে দেখে প্রতিমার দরজা বন্ধ। মানুষের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তারা ভাবল কাপালিক ও তার চেলা চামুন্ডারা বোধহয় ঘুমিয়ে পড়েছে। এমন সময় তাদের কানে পৌঁছয় পুজোর ঘণ্টাধ্বনি। কিন্তু ঘণ্টার যে আওয়াজ তাদের কানে আসছিল, সেই আওয়াজটা ছিল খুব চাপা ও ক্ষীণ। প্রথমটা তাদের মনে হয়েছিল খানিকটা দূর থেকেই বোধহয় আওয়াজটা আসছে, তাই এমন চাপা মনে হচ্ছে। তারপর তাদের খেয়াল হলো যে এই মন্দিরের চারিপাশে প্রায় মাইলখানেক জায়গার মধ্যে কোনো বাড়িঘর কি লোকবসতিও নেই। তবে ওই ঘণ্টার শব্দ, তাহলে নিশ্চয়ই মন্দিরের মধ্যেই অন্য কোনো ঘরে পুজো হচ্ছে। এই কথা মনে হতেই ওই 6 জন ছেলে উঠে দাঁড়িয়েছিল। ওদের মধ্যে 3 জনের কাছে টর্চ ছিল। একজন বলল, চল না ভেতরের দিকটা একবার চুপি চুপি ঘুরে দেখে আসি, কোথায় কি পুজো হচ্ছে। যতগুলো ঘর ওই মন্দিরের ভেতরে ছিল, সব ঘরের দরজায় তালা বন্ধ দেখল। ছেলেরা প্রত্যেকটি দরজার গায়ে কান দিয়ে বুঝল, না, ঘরের মধ্যে কোনো আওয়াজ নেই। তবে ঘণ্টার শব্দ আসছে কোত্থেকে? তারপর তারা মন্দিরের পিছন দিকে যেতেই তাদের মনে হলো যেন ঘণ্টার আওয়াজটা আগের থেকে অনেক বেশি স্পষ্ট। এখানে টর্চের আলোয় তারা দেখল সেখানে একটা ঘর রয়েছে এবং ঘরের দরজাটাও আধ খোলা অবস্থায় রয়েছে। ছেলেরা এবার আরও হুঁশিয়ার হলো। ঘরটার মধ্যে কোনো লোকজন থাকতে পারে বলে তাদের মনে সন্দেহ হওয়ায় তারা অন্ধকারের মধ্যে গা মিশিয়ে নিশ্চুপে অনেকক্ষণ অপেক্ষা করল। কিন্তু ওই ঘরটাও জনশূন্য। এই ব্যাপারে শেষ পর্যন্ত নিশ্চিন্ত হয়ে তারা সকলে ধীরে ধীরে ওই কক্ষে প্রবেশ করল। ভেতরে কি আছে এটাই তারা দেখতে যায়। কিন্তু ঘরটার মধ্যে ঢুকতেই আবার সেই ঘণ্টার শব্দটা স্পষ্ট হয়ে উঠল। এবার তারা বুঝল ওই ঘরের মধ্যেই ঘণ্টাধ্বনির রহস্য লুকিয়ে আছে। টর্চের আলোয় তারা মেঝেতে একটা বিরাট চৌকো ভারী লোহার পাত দেখতে পেল। লোহার পাতটা দেখে তাদের মনে কেমন যেন একটা সন্দেহ জাগলো। খুব সন্তর্পণে পাতটার দিকে এগিয়ে একজন সেটা টেনে সরাবারও চেষ্টা করল। কিন্তু এত ভারী পাত একজনের পক্ষে কি টেনে সরানো সম্ভব? তখন তারা করল কি, 4 জনে ধরে সেটাকে এমন সাবধানে টানতে লাগলো যাতে কোনো রকম শব্দ না হয়। খানিকটা টানতেই একটা গর্তের মুখ তারা দেখতে পেল এবং সেই ঘণ্টার শব্দটা একেবারে স্পষ্ট হয়ে উঠল। এবার তারা বুঝল এই ঘরের নিচেকার কোনো এক চোরাকুঠুরিতে ঘণ্টা বাজছে,
আর সেই ঘরে যাওয়ার এটাই হলো গুপ্তদ্বার। ছেলেরা রহস্যের গন্ধ পেল। এমন গুপ্তকক্ষে পূজা আর্চা করার কারণ কি? নিগুড়ো কারণ নিশ্চয়ই একটা আছে, আর সেই কারণ জানবার জন্য তাদের সকলকার ডানপিঠে মন তখন আনচান করে উঠল। তারা সেই লোহার পাতটাকে আরও খানিকটা সরিয়ে গুপ্তদ্বার সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল। তাদের নজরে পড়ল কয়েক ধাপ সিঁড়ি সোজা নিচের দিকে নেমে গিয়ে ডান দিকে বেঁকে গেছে। গুপ্তকক্ষে যে আলো জ্বলছে তারই আলোয় আলোকিত হয়ে আছে সিঁড়ির বাঁকের মুখটা। ফলে সমস্ত সিঁড়িটাই মোটামুটিভাবে দেখতে পাওয়া যাচ্ছে। অতঃপর ছেলেরা মুহূর্তকালের জন্য একবার চুপি চুপি যুক্তি করে স্থির করে নিল যে তারা নিঃশব্দে সিঁড়ি বেয়ে খানিকটা নিচে নেমে দেখে আসবে কি ধরনের পুজো ওখানে হচ্ছে, যে পুজোর জন্য এত গোপনীয়তা প্রয়োজন। সিঁড়ির সেই বাঁক অবধি নেমে ছেলেরা সন্তর্পণের ডান দিকে দৃষ্টিপাত করে যা দেখতে পেল তাতে তারা ভয়ে বিস্ময়ে একেবারে হতভম্ব হয়ে গেল। তারা দেখল দরজা জানালাবিহীন মাঝারি আকারের একখানি ঘর। ঘরখানার একপাশে হাত তিনেক লম্বা এক কালী প্রতিমা, তার সামনে একজন ভয়ঙ্কর দর্শন তান্ত্রিক কাপালিক পূজায় মগ্ন, আর তার আশেপাশে কয়েকজন চেলা চামুন্ডা দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে দুজন একটি 10 বা 12 বছরের বালককে ধরে আছে, আর একজনের হাতে রয়েছে একটি তীক্ষ্ণদার খড়গ। এছাড়া ঘরখানার একটি কোণে জড়ো করা ছিল কয়েকটি সুতীক্ষ্ণ বর্ষা আর গোটা চারেক খড়গ। ছেলেরা বুঝল এ মন্দিরের আসল পুজো এখানেই হয় এবং নরবলি পর্যন্ত এখানে হয়ে থাকে, আর তার জন্যই এত গোপনীয়তা। ইতিমধ্যে কাপালিক পুজো শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো এবং ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলির নির্দেশ দিল। ইশারা পেয়ে ঘাতক খাড়াটাকে শক্ত করে বাগিয়ে ধরল, আর সেই চেলা দুজন বালকটিকে নিয়ে এগিয়ে গেল প্রতিমার সামনে। এরপরের অমানসিক মর্মান্তিক দৃশ্যটি দেখবার জন্য গায়ের সেই ছেলেরা আর সেখানে অপেক্ষা করেনি। কোনো সুস্থ মানুষের পক্ষেই এই দৃশ্য দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। ওই অসহায় বালকটিকে বাঁচাবার জন্য সে সময় ছেলেগুলির মনে প্রচণ্ড একটা উত্তেজনা জেগে উঠেছিল বটে, কিন্তু তারা বুঝেছিল বাধা দিতে গেলে ওই সশস্ত্র দুর্ধর্ষ কাপালিকগণের হাতে তাদেরও মৃত্যুবরণ করতেই হবে। তাই তারা চুপি চুপি ওপরে উঠে এসে লোহার পাতটা আগেকার মতোই চাপা দিয়ে রেখে গায়ে ফিরে গেছিল। কিন্তু ওই হিংস্র নরখাদক কাপালিকদের কথা তারা ভুলতে পারল না। ওই কাপালিকরা ইতিপূর্বে কত যে শিশু হত্যা নরহত্যা করেছে তার হয়তো ইয়ত্তা নেই। তবে ওইসব বলি ওরা ছেলে চুরি যাওয়ার অপবাদের জন্য আশেপাশে গ্রাম থেকে কিন্তু জোগাড় করতো না। তা যদি করতো তাহলে গায়ের মধ্যে ভীষণ একটা হইচই পড়ে যেত, কিন্তু সেরকম কিছু শোনা যায়নি কোনো দিন। তাই ওরা নিশ্চয়ই কোনো দূরদেশ থেকেই বলিগুলো জোগাড় করত। যাই হোক, ভবিষ্যতে আর যাতে তারা কোনো মানুষ খুন করতে না পারে ছেলেরা তার যথাযথ প্রতিকার করার জন্য বদ্ধপরিকর হয়ে উঠল। নির্জনে অনেকক্ষণ ধরে যুক্তি করে তারা স্থির করল ওই কাপালিক ও তার চেলাদের সকলকে তারা হত্যা করবে, এবং কিভাবে হত্যা করবে তার একটা সাংঘাতিক উপায় তারা স্থির করে ফেলল। দিন 6-7 পরই একদিন রাত 10টা নাগাদ তারা আবার এই মন্দিরের নিকট এসে পৌঁছালো। তাদের সঙ্গে বড় বড় টিনের 2 টিন পেট্রোল। এসব ব্যাপার তখনও পর্যন্ত তারা গায়ের কোনো লোককেই জানায়নি। জানিয়েছিল কাপালিকদের হত্যা করার পর। মন্দিরের নিকটবর্তী বড় একটা ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেও কোনো জনমনীষীর সাড়া শব্দ পেল না। তখন তারা নিঃশব্দে মন্দিরে চালাতে গিয়ে উঠল।
তারপর পিছন দিকে সেই ঘরখানার নিকট হতেই তাদের কানে ঘণ্টার চাপ আওয়াজ ভেসে এলো। এতক্ষণে তারা নিশ্চিত হতে পারল, যাক, পুজো হচ্ছে। কাপালিকরা তাহলে এই পুজোর ঘরেই আছে। অতঃপর তারা এসে হাজির হলো সেই গুপ্তদ্বারের নিকট। তাদের এর পরের কার্যকলাপ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শেষ হলো। একজন একটু তফাতে সরে গিয়ে দেশলাইয়ের কাঠি জেলে একটা কাগজ ধরালো, আর অন্যদিকে অন্য ছেলেরা লোহার পাত্রা সরিয়ে ফেলেই সেই গুপ্ত গহ্বরের মধ্যে 2 টিন পেট্রোল সম্পূর্ণ ঢেলে দিল। তারপর সেই জ্বলন্ত কাগজের টুকরোটা ভেতরে ফেলে দিতেই দপ করে গহ্বরের মধ্যে কড়াল অগ্নি জ্বলে উঠল, এবং সঙ্গে সঙ্গে গুপ্তকক্ষের দরজাটাও তারা আবার বন্ধ করে দিল ওই লোহার পাত্রা দিয়ে। ততক্ষণে গুপ্তকক্ষের মধ্যে কাপালিকদের বীভৎস অন্তিম চিৎকার শুরু হয়ে গেছে, কিন্তু সে চিৎকার অতি অল্পকালের মধ্যেই থেমে গেল। প্রচণ্ড নিস্তব্ধতা নেমে এলো। তারপর শত্রু ধ্বংস করে ছেলের দল বীর বিক্রমে গায়ে ফিরে গিয়ে সকলের কাছে প্রকাশ করেছিল তাদের দুঃসাহসিক কাণ্ড কারখানার কথা। শুনে গায়ের লোক স্তম্ভিত হয়ে গিয়েছিল। কিন্তু এই মন্দিরের ধারে কাছে আগেও যেমন কেউ আসতো না, কাপালিকদের মৃত্যুর পরেও কেউ কোনোদিনও শখ করে এদিকে আসেনি। সেদিন এই ছেলেরা যেমন এসেছিল, বিপিনরাও আজ তেমনই নিতান্ত দায়ে পড়েই এদিকে এসে থাকতে হয়েছে তাদের। গল্পটি শেষ হওয়ার সাথে সাথেই অজয় বলে ওঠে, এমন কাণ্ড! বাকি 2 বন্ধু নীরব। হঠাৎ ভয়ে তাদের যেন সারা দেহ শিউরে উঠল। সর্বশরীর কুঁকড়ে গেল বিপিনের। হ্যাঁ, সে বেশ স্পষ্টই শুনতে পাচ্ছে ঘণ্টার শব্দ। যদিও খুব চাপা, তথাপি সাংঘাতিক রকমের স্পষ্ট, যেন সেই বহুকাল আগে যেমন ছিল এখনও তেমনি ওই মন্দিরের চারিপাশে প্রায় মাইলখানেক জায়গায় কোনো ঘরবাড়ি নেই। তবে কোত্থেকে আসছে এই ঘণ্টার শব্দ? সেই গোপন কক্ষে কি আবার কোনো নতুন কাপালিক আশ্রয় নিয়েছে? মন্দিরের যা পোড়ো অবস্থা, তাতে নিঃসন্দেহেই বলা যায় এখানে কোনো লোক বাস করে না। মন্দিরের সর্বত্র ধুলো বালি, শুকনো পাতার কাঠি কুটিতে ভর্তি। দেওয়ালের ফাটলে ফাটলে গাছপালা জন্মেছে। লোক বাস করলে মন্দির চাতালে এমন 1 ইঞ্চি পুরো ধুলোবালিও জমে থাকতো না। তবে এই ঘণ্টার আওয়াজ আসছে কোথা থেকে? এই মন্দিরের মধ্যে থেকেই আসছে, তাছাড়া আবার কোথা থেকে আসবে? ইতিমধ্যেই শ্যামল, অজয় ও রতন এদের কানেও পৌঁছে গেছে সেই ঘণ্টার শব্দ। অজয় তো 2 ভ্রু কুঁচকে সন্দিগ্ধ কণ্ঠে বলে উঠল, ঘণ্টার আওয়াজ আসছে না? বিপিন বলল, এর কথা শুনে অপর 2 বন্ধু জলজল চোখে তার মুখের দিকেই তাকিয়ে রইল। তাদের মধ্যে অজয় হচ্ছে 1 নম্বরের ডানপিটে ছেলে, অত্যন্ত সাহসী যাকে বলে। সে বিপিনকে বলল, এই ঘণ্টার আওয়াজ কোত্থেকে আসছে বলে মনে হয় তোর? আগে তো কাছাকাছি কোনো ঘর বাড়ি ছিল না বলেই শুনলাম, তা এখন? না, এখনো তেমনই, মাইলখানেকের মধ্যে বাড়িঘর কিছু নেই। ক্ষণকাল ভাবল অজয়, তারপর পুনরায় বলল, তাহলে তাহলে কি আবার কেউ বা কারা সেই ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো করছে? অবশ্য দেখে শুনে তো মনে হচ্ছে না 20 বছরের মধ্যেও এখানে কোনো লোক বাস করছে। যাই হোক, ব্যাপারটা না দেখে আর ছাড়ছি না। আওয়াজ শুনে মনে হচ্ছে মন্দিরের মধ্যে থেকে এই আওয়াজটা আসছে। চল তো, সেই ঘরটার দিকে নিয়ে চল আমাকে, যে ঘরটায় বলেছিলি না লোহার পাতে ঢাকা গুপ্ত পথ আছে। বিপিন বলল, সে ঘর তো আমি জানি নে, তবে শুনেছি পিছন দিকে। দেখি চল। বিপিনের সেদিকে যাওয়ার মোটেই ইচ্ছে ছিল না, কিন্তু পাছে শহরের বন্ধুদের কাছে ভীরু কাপুরুষ প্রতিপন্ন হয় সেই ভয়েতেই তাদেরকে নিয়ে বিপিনকে যেতে হলো।
মন্দিরের পিছন দিক পৌঁছতেই ঘণ্টার আওয়াজটা যেন স্পষ্ট হলো। ভয়ে থরথরিয়ে কেঁপে উঠল বিপিন। কম্পিত গলায় বলে উঠল, হ্যাঁ, সেই ঘরেতেই ঘন্টা বাজছে, কোনো ভুল নেই। আবার কারা এলো? এই কথা ভেবে বিপিন ভীত হয়ে পড়েছে। অজয় বোধহয় সেটা টের পেয়েই বলল, কিরে বিপিন, তুই কি ভয় পাচ্ছিস নাকি? না না না, ভয় পাবো কেন? তবে ভাবছি নরবলি টরবলি হচ্ছে না তো। অজয় বলল, দেখা যাক না কি হচ্ছে। বিপিন বুঝতে পারল রতন বা শ্যামলের এসব ব্যাপারে একটু উৎসাহের অভাব আছে। ওরা দুজনও কেমন যেন মিইয়ে পড়েছে। তার মতোই অবস্থা আর কি। ভীতু কাপুরুষ প্রতিপন্ন হতে চায় না বলেই নিরুত্তরে এগিয়ে চলেছে। অজয় বিপিনের কাছ থেকে টর্চটা আগেই নিয়েছিল। টর্চের আলোয় দুই পাশ দেখতে দেখতে সে এগিয়ে চলেছিল। যে কটা ঘর তারা দেখেছিল, কোনো ঘরেই দরজা জানলা নেই। সব উইয়ে নষ্ট করেছে আর ভেঙে চুরে পড়েছে। সর্বত্র ধুলো, বালি, নোংরা ইত্যাদিতে ভরা। এখানে কোনো লোকের যাওয়া আসা থাকলে এই পুরো ধুলোর ওপর পায়ের দাগ নিশ্চয়ই থাকত। কোনো পদচিহ্ন নেই সেখানে, এমনকি কোনো জন্তু জানোয়ারেরও পর্যন্ত না। শুধু তারাই পদচিহ্ন ফেলে এগিয়ে চলেছে। আচমকা অজয় বলে উঠল, অসম্ভব, এখানে কোনো মানুষ থাকতে পারে না। তবে বিপিন আর শ্যামল দুজনেই একসঙ্গে প্রশ্ন করে বসল। অজয় বলল, তবে যে কি সেটাই তো জানতে যাচ্ছি। এখন তারা সেই ঘরটার মধ্যে এসে হাজির হলো। মুখে চোখে মাকড়সার জালের স্পর্শ পেল তারা। এই ঘরে লোকের যাওয়া আসা থাকলে কি এমন মাকড়সার জাল জড়িয়ে থাকতো? এবার উজ্জ্বল টর্চের আলোয় মেঝের দিকে তাকিয়ে তারা দেখতে পেল একটা বিরাট মরচে ধরা লোহার পাত রয়েছে। ঘরের মেঝে ও লোহার পাতটার ওপর 1/2 ইঞ্চি পুরো ধুলোর আস্তরণ জমে রয়েছে। এখানে ঘণ্টার শব্দ আরও স্পষ্ট। একটানা ঘণ্টা বেজেই চলেছে। মনে হচ্ছে যেন আরতি হচ্ছে। তারা প্রত্যেকেই উপলব্ধি করতে পারল এই ঘরের নিচ থেকেই ওই ঘণ্টার আওয়াজটি আসছে। যেখানে লোকজনের কোনো অস্তিত্বই নেই, সেখানে ঘণ্টা বাজে কি করে? এ কি অলৌকিক কাণ্ড! তাদের গায়ের লোম খাড়া হয়ে উঠল। ভীষণ একটা বিপদের ইঙ্গিত পাচ্ছে যেন তারা। অজয় নির্বিশেষ দৃষ্টিতে লোহার পাতটার দিকে তাকাতে তাকাতে কথাটা বলে উঠল, আশ্চর্য, অদ্ভুত। শ্যামলও বলল, স্পষ্ট বোঝা যাচ্ছে বহুকাল এ ঘরে কোনো মানুষের পদার্পণ হয়নি, অথচ নিচেকার ঘরে ঘন্টা বাজছে। ঘন্টাটা আপনা আপনি বাজছে না, নিশ্চয়ই মানুষই বাজাচ্ছে। তবে কি মানুষ হাওয়ায় মিশে নিচেকার ঘরে গেছে, যার জন্য তার পায়ের ছাপ পড়েনি? অজয় বলে, সত্যিই ভাববার কথা। এই রহস্যের কারণ তো জানতেই হবে। এবার তারা সকলে মিলে লোহাটা টেনে সরাতেই গুপ্তপথ তাদের নজরে এলো। আর সেই সঙ্গে ঘণ্টার আওয়াজটাও একেবারে কানের কাছে এগিয়ে এলো। কিন্তু কি অন্ধকার গর্তটা! সিঁড়ির একটা ধাপও নজরে পড়ছে না। নিচেকার ঘরে নিশ্চয়ই কোনো আলো জ্বলছে না। ছোট একটা প্রদীপ জ্বললেও তার আলোর রেখা নিশ্চয়ই তাদের নজরে পড়ত, এবং সিঁড়ির নিচের দিকটাও অন্তত আবছাভাবে আলোকিত হয়ে থাকত। তবে কি অন্ধকারে বসেই পুজো করছে কাপালিকরা? এ কি অস্বাভাবিক ব্যাপার! অজয় এবার চুপি চুপি বলল, এই আয়, আমার পিছু পিছু আয় তোরা। খুব সাবধানে নামবি কিন্তু, টর্চ জ্বালবো না, কোনো রকম শব্দ টব্দ যেন না হয়। দুপাশের দেওয়াল ধরে নিঃশব্দে সিঁড়ির বাঁক পর্যন্ত নেমে দাঁড়ালো তারা। আর সঙ্গে সঙ্গে ঘণ্টার আওয়াজটা যেন থেমে গেল।
চোখে কিছু দেখতে পাচ্ছে না তারা। অস্বাভাবিক অন্ধকারে তারা চারজন যেন অন্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এত নিরেট অন্ধকার জীবনে কোনোদিনও দেখেনি তারা। তারা সকলে গায়ে গা ঠেকিয়ে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেও কোনো মানুষজনের তো দূরের কথা, একটা আরশোলারও অস্তিত্ব পর্যন্ত টের পেল না। হঠাৎ অজয়ের হাতের 5 সেলের টর্চটা জ্বলে উঠল। টর্চটায় ছিল নতুন ব্যাটারি, তাই তার উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল চারিদিক। তারা দেখতে পেল সেই গুপ্তকক্ষের মেঝের ওপর কতগুলো নরকঙ্কাল পড়ে রয়েছে। প্রতিমাটা যেখানে ছিল সেখানে পোড়া প্রতিমার কিছু অংশ খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ঘরের একটা কোণে সেই বর্ষা আর খাড়াগুলোও রয়েছে, আর একটা খাড়া পড়ে আছে প্রতিমার কাছাকাছি জায়গায়। পুজোর ঘণ্টা এবং কয়েকটা থালা কোষাকুষি প্রতিমার সামনে পড়ে রয়েছে। এই সমস্ত জিনিস আগুনে পুড়ে তার উপর ধুলোর আবরণ জমে এমন চেহারা হয়েছে যে বোঝবার উপায় নেই কোনটা লোহার তৈরি আর কোনটা তামার বা পিতলের। বেশ কিছুক্ষণ ঘরটা দেখে নিয়ে অজয় গলায় বেশ জোর দিয়েই বলে উঠল, অসম্ভব। বিপিন স্পষ্টই বুঝতে পেরেছিল কথা বলার সময় অজয়ের গলা কাঁপছিল, আর তার নিজের অবস্থাও অত্যন্ত শোচনীয়। কি যেন এক নিদারুণ ভয়ে সে ঘেমে উঠল। যাই হোক, তারা আবার ওপরে উঠতে শুরু করল। সবার আগে আছে বিপিন, আর সবার নিচে টর্চ হাতে অজয়। অকস্মাৎ অজয়ের আর্তচিৎকারে তারা ভীষণভাবে চমকে উঠল। আ করে চিৎকার করে অজয় বসে পড়ল সিঁড়ির ওপর। তার হাতটা থেকে টর্চটা খসে পড়ে নিভে গেল। অজয়ের চিৎকার তারা শুনল, ওরে তোরা আমাকে বাঁচা, বাঁচা, বাঁচা আমাকে তোরা। তারপর সব চুপ। তারা হুড়মুড় করে নেমে গেল অজয়ের কাছে। টর্চটা কোথায় পড়েছে কে জানে। তারা তো সেই অন্ধকারের মধ্যেই অজয়কে ধরাধরি করে কোনো রকমে নিয়ে এলো উপরে। অজয়ের তখন আর জ্ঞান নেই। তারপর কিভাবে কত কষ্ট করে যে অচৈতন্য অজয়কে নিয়ে সে রাতে তারা বাড়ি পৌঁছেছিল সে কথা আর বলার মতো নয়। ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল। তিনি দেখে শুনে ওষুধ দিয়ে বলেছিলেন, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা দেখে ভয়ে জ্ঞান হারিয়েছে। ডাক্তারের কথা সত্য প্রমাণিত হলো অজয়ের জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সব কথা শুনে। জ্ঞান অবশ্য ঘন্টা 2-এর মধ্যেই ফিরেছিল, কিন্তু সে কেমন মোহাচ্ছন্নের মতো ছিল পরদিন বেলা 8টা অবধি। বেলা 10টা নাগাদ তাকে বেশ খানিকটা সুস্থ মনে হতে তারা সবাই মিলে গতরাতের ঘটনাটার কথা তার কাছে জানতে চেয়েছিল। উত্তরে সে বলেছিল যে তার মনে হয়েছিল এক ভীষণ দর্শন কাপালিক এক হাতে তাকে চেপে ধরে অন্য হাতে ধারালো খাড়া তুলে তার গলায় একটা কোপ বসিয়ে দিয়েছিল, আর তাই সে অমন বিকটভাবে চিৎকার করে উঠেছিল। তার মুখে এ কথা শুনে তখন গায়ের প্রায় 20-25 জন যুবক সেই পোড়ো মন্দিরের উদ্দেশ্যে রওনা হলো। শ্যামল, রতন আর বিপিন আগে আগে চলল। সকলের মনেই সেই ঘরটা দেখার তীব্র আগ্রহ। দিনের বেলা বেশ ভালোভাবেই দেখাশোনা যাবে। এতকাল কারো মনে কোনো আগ্রহ জাগেনি, তবে আজ এত বছর পর একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ায় গ্রামের আজকালকার তরুণ যুবকেরা কৌতূহল দমন করতে পারল না। দিনের বেলা হলেও সেই পাতাল কক্ষ অন্ধকারাচ্ছন্ন থাকবে এই অনুমান করে সবাই 4-5টা টর্চ নিয়ে যাওয়ার পরামর্শই দিয়েছিল, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল প্রায় জনা 10 টর্চ নিয়ে এসেছে।
গুপ্তদ্বারের সামনে এসেই দেখা গেল সত্যই ভেতরটা বেশ অন্ধকার। যাই হোক, তারা সবাই টর্চগুলো জ্বেলে একে একে নামতে থাকলো নিচে। সিঁড়ি শেষ প্রান্তে নামতেই বিপিন সেই আগের দিনের টর্চটা পেয়ে গেল। কিন্তু এ কি, এখানে একটা নরকঙ্কাল এলো কি করে? দেখে শিউরে উঠল বিপিন। তার বেশ মনে আছে, এখানে সিঁড়ির গোড়ায় তো কোনো কঙ্কাল ছিল না। কঙ্কালগুলো তো সবই দেখেছিল তারা ঘরের মেঝের ওপর এদিক ওদিক পড়ে, আর পায়ের কাছে বিরাট একখানা খাড়া পড়ে রয়েছে। কঙ্কাল খাড়া না, কখনো না, এসব মোটেই এখানে ছিল না, এই ভাবতে থাকে বিপিন। ঘরের মেঝের দিকে তাকিয়ে দেখে প্রতিমার কাছে যে খাড়াটা ছিল সেটা আর সেখানে নেই। সবগুলো টর্চের আলোয় ঘরখানা প্রায় সাদা হয়ে গেছে। অন্য সকলে অবাক চোখে ঘরের মধ্যে যা যা রয়েছে সেই সব লক্ষ্য করছে, কিন্তু বিপিনের নজরে আজ যা পড়েছে তা আশ্চর্য, অতি আশ্চর্য, একেবারে অলৌকিক ব্যাপার। প্রতিমার কাছে যে খাড়াটা পড়েছিল সেখানে খাড়াটা নেই বটে, কিন্তু সেই জায়গায় খাড়ার ছাপটা জল করে যেন ঝুলছে। বহুকাল ধরে ঘরের মেঝে ও জিনিসপত্রের বেশ পুরো একটা ধুলোর আস্তরণ ছিল, আর ওখানকার ওই খাড়াটাই যে এখানে এসে পড়েছে সে বিষয়ে বিপিনের আর কোনো সন্দেহ রইল না। শুধু খাড়াটাই নয়, ওই একই রহস্যজনক উপায়ে কঙ্কালটাও যে ঘরের মেঝে থেকে উঠে এসেছে সেখানে, সে বিষয়ে বিপিনের মনে স্থির বিশ্বাস জন্মালো। কিন্তু এই অলৌকিক কাণ্ড কারখানার মূলে কোনো অলৌকিক রহস্য যে অন্তর্নিহিত রয়েছে তার মীমাংসায় পৌঁছানোর মতো বুদ্ধিবৃত্তি বিপিনের নেই। অত লোকজনের মধ্যে থেকেও কি যেন একটা দারুণ ভয়ে বিপিনের সারা দেহ শক্ত কাঠ হয়ে গেল। আপনারা শুনছিলেন আজকের গল্প পোড়ো মন্দিরের আতঙ্ক। গল্প পাঠটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেল গল্প আর গপ্পকে সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে আপনারা যারা গল্প পাঠটি শুনছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।